নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে থেকে তোমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হলো। আজকের ভিডিওতে তোমরা স্টেপ বাই স্টেপ পয়েন্ট টু পয়েন্ট কিভাবে সঠিকভাবে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। 12 পাতার ফর্মটা কিন্তু একটু বড়, তাই বন্ধুরা ভিডিওটা কি একটু বড় হতে চলেছে। তোমরা মনোযোগ সহকারে দেখো একদম সঠিকভাবে প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। যদি কোনো কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, তাই ভিডিওটিকে তোমরা সঠিকভাবে ভালোভাবে ধৈর্য সহকারে দেখো। তো দেখো, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্ম, এই ফর্মটাকে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে 1 নম্বরে কি বলেছে দেখে নাও, যে পরিবারের প্রধানের নাম। তোমার পরিবারে যে প্রধান রয়েছে তার নাম কিন্তু এখানে তোমরা লিখবে। বাংলা বা ইংলিশে তুমি লিখতেই পারো, বুঝতে পেরেছো? তো আধার কার্ডের নাম অনুযায়ী কিন্তু তোমরা এখানে তোমার বাড়ির পরিবারের প্রধানের নামটা তোমরা এখানে লিখবে। এবং জন্ম তারিখ কিন্তু লিখবে এখানে, দিন, মাস এবং বছর। অর্থাৎ যে তোমাদের বাড়ির যে প্রধান রয়েছে তার কিন্তু এই বয়সটা বা জন্ম তারিখটা কিন্তু এখানে লিখতে হবে। এবং পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা, সেটা কিন্তু তোমরা এখান থেকে টিক দিয়ে দেবে। এবং 4 নম্বরে দেখে নাও, পরিষ্কার বলা রয়েছে যে পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বার। তো তোমার পরিবারের যে প্রধান রয়েছে তার আধার কার্ডের নাম্বারটা তোমরা এখানে বসাবে। এবং ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, তোমার ফ্যামিলির যে প্রধান রয়েছে তার যে ডিজিটাল রেশন কার্ড তার কিন্তু আইডি নম্বরটা তোমরা দেখে দেখে এখানে বসিয়ে দেবে। এবং 6 নম্বরে দেখে নাও, পরিবারের সদস্য সংখ্যা, তোমার পরিবারে মোট কতজন রয়েছে সেটা কিন্তু এখানে তুমি এখানে বসাবে। তোমার পরিবারে যদি 4 জন থাকে তাহলে এখানে 4 লিখবে, যদি 5 জন থাকে 5 লিখবে। এরকমভাবে কিন্তু তোমরা সংখ্যায় লিখে দেবে। তারপরে 7 নম্বর কলমে কি বলা হয়েছে তোমরা দেখে নাও, যে ঠিকানা। দেখো, তোমার যে স্থায়ী ঠিকানা, প্রপার যে স্থায়ী ঠিকানা, থানা, পুলিশ স্টেশন, পিনকোড, পুরো ডিটেলসটা কিন্তু এখানে তোমরা ফিল আপ করবে সঠিকভাবে। এবং 8 নম্বরে দেখে নাও, যোগাযোগ নম্বর, তোমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাবে। তবে এক্ষেত্রে পরিষ্কার বলা রয়েছে, দেখো, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার। অর্থাৎ তোমার বাড়ির যে প্রধান রয়েছে সেই প্রধানের যে মোবাইল নাম্বার সেটার সাথে কিন্তু আধার লিঙ্ক করা থাকতে হবে এবং সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে দেখে নাও 9 নম্বর কলমে কি বলা হয়েছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যদের। তো এখানে তোমরা ভালোভাবে ব্যাপারটা দেখে নাও। তো এখানে তোমার যে বাড়ির পরিবারের যে প্রধান রয়েছে তার নামটা কিন্তু এখানে তোমরা বসাবে। এবং তারপরে দেখে নাও, পরিষ্কার লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো এখানে ব্যাপারটা বোঝো, যদি পরিবারের প্রধান তুমি যদি হও, অর্থাৎ তোমার জন্য যদি এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের যদি ফর্ম ফিল আপটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা হ্যাঁতে টিক করবে, নতুবা কিন্তু টিক করার দরকার নেই। এবং তারপরে তোমরা দেখে নাও, সদস্য 1, সদস্য 2, তারপরে আরও কিন্তু এভাবে কিন্তু সদস্য 5 নম্বর পর্যন্ত রয়েছে। তো এখানে তোমার যতগুলো সদস্য রয়েছে বাড়িতে সেই সদস্যের নাম বসাবে, জন্ম তারিখ, সে পুরুষ না মহিলা, তার লিঙ্গ লিখবে। তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে, বুঝতে পেরেছ? পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং তার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। আবারও বলছি, এখানে কিন্তু যে আবেদন করছে, যার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে আবেদনটা করছে, শুধুমাত্র সেখানেই কিন্তু হ্যাঁ করতে হবে, বাকিদের ক্ষেত্রে কিন্তু তোমরা টিক এখানে দেবে না। এবং এর সাথে সাথে কি বলা হয়েছে দেখে নাও, বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন। অর্থাৎ তোমার বাড়িতে যদি 5 বছরের কমের কোনো শিশু থাকে তাদেরকে কিন্তু আধার নম্বর দিতে হবে না, জাস্ট এখানে গিয়ে কিন্তু তোমরা আধার নম্বরের জায়গায় NA এরকমভাবে কিন্তু তোমরা লিখে দেবে, বুঝতে পেরেছ? যদি তোমার বাড়িতে 5 বছরের কম যদি শিশু থাকে। তো দেখো, 12 পাতার ফর্ম তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এবং তার সাথে সাথে 10 নম্বরে কি বলা হয়েছে দেখে নাও, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বুঝতে পেরেছো? পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে। এবং পাশাপাশি ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ তুমি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবে তার সাথে যেন ডিবিটি লিঙ্কটা থাকে, তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে তোমরা দেখে নাও,
যে তোমার বাড়ির যে হেড রয়েছে এইচওএফ দেখতেই পাচ্ছ, তোমার বাড়ির যে প্রধান রয়েছে সেই প্রধানের কি ব্যাংক রয়েছে সেই ব্যাংক নেম লিখবে, সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবে এবং আইএফএসসি কোড। বুঝতে পেরেছ? এটা কিন্তু প্রধান, বাড়ির যে প্রধান রয়েছে তার জন্য। তারপরে সদস্য ওয়ান, সদস্য ওয়ানে গিয়ে সেমভাবে তোমরা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এভাবে কিন্তু তোমাদের বাড়িতে যতজন সদস্য রয়েছে তোমরা সেইভাবে কিন্তু এখানে এগুলোকে ফিল আপ করে নেবে। তবে মাথায় রাখবে যে ব্যাংক অ্যাকাউন্টটা তোমরা দিচ্ছ সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু তোমাদের নিজের নামে কিন্তু হতে হবে এবং ডিবিটি লিঙ্ক কিন্তু করা থাকতে হবে। বুঝতে পেরেছ? তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবারে তোমরা দেখে নাও যে এখানে 11 নম্বর কলমে কি বলা হয়েছে। দেখো, এপিক নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। এইচওএফ অর্থাৎ বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকার অংশ এবং নম্বর সহ কিন্তু এখানে বসাতে হবে। দেখো, এইচওএফ এপিক নাম্বার অর্থাৎ তোমার বাড়ির যে ফ্যামিলির যে হেড রয়েছে, যে প্রধান রয়েছে, তার যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেটা তোমরা এখানে কিন্তু বসাবে। বুঝতে পেরেছো? এখানে কিন্তু তোমরা বসাবে এবং তার সাথে সাথে অংশ নম্বরটাও কিন্তু তোমাদেরকে বসাতে হবে। এভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, 4, 5 এরকমভাবে কিন্তু তোমার বাড়িতে যতগুলো সদস্য রয়েছে তাদের ভোটার কার্ডের এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার এবং অংশ নাম্বারটা তোমরা এইভাবে কিন্তু তোমরা বসিয়ে নেবে তোমাদের বাড়িতে যতজন সদস্য রয়েছে। এবারে তোমরা দেখে নাও 12 নম্বরে কি বলা হয়েছে, বিভাগ অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে পড়ো। তো দেখো, অসংরক্ষিত অর্থাৎ যারা ইউআর বা যারা জেনারেল তারাই কিন্তু এখানে তোমরা টিক দেবে এবং তুমি যদি এসসি হও সেক্ষেত্রে তোমরা এই তপশিলি জাতিতে টিক দেবে, এসটি হলে তপশিলি উপজাতি। এভাবে তুমি তোমার যে কাস্ট সেটাকে কিন্তু তোমরা সেই টিক বাক্সে তোমরা এভাবে ক্লিক দেবে। তুমি যদি এসসি হও তাহলে শুধুমাত্র এসসিতেই কিন্তু ক্লিক করবে। বুঝতে পেরেছ? এবারে পাশাপাশি কি বলা হয়েছে দেখে নাও, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডব্লিউএস শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। অর্থাৎ যারা ইডব্লিউএস যাদের ক্যাটাগরি তাদের কিন্তু শংসাপত্র, তারপরে ক্রিমি লেয়ার শংসাপত্র ডকুমেন্ট কিন্তু দিতে হবে। বুঝতে পেরেছ? এবং এর সাথে সাথে তোমরা আরও দেখে নাও যে এখানে কি বলা হয়েছে। দেখো, বিভাগ বা ক্ষেত্র, এখানে পরিষ্কারভাবে 1 নম্বরে বলা হয়েছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। যদি তোমাদের ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁতে টিক করবে, নতুবা নাতে টিক করে দেবে। বুঝতে পারলে? 2 নম্বরে বলেছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। দেখো, তোমার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে এবং তুমি যদি হ্যাঁতে ক্লিক করো বা টিক দাও সেক্ষেত্রে তোমার কোন কার্ড, এওয়াই না এসপিএইচএইচ না RKSY2 না PHS, তোমার যে কার্ড সেটা কিন্তু তোমরা ক্লিক করবে, নতুবা ভর্তুকিহীন হলে সেটা কিন্তু তোমরা ক্লিক করবে। তোমার যে কার্ড সেটাই কিন্তু তোমরা ক্লিক করবে। তোমার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেই রেশন কার্ডের উপরেই কিন্তু লেখা রয়েছে। এবারে তোমরা দেখে নাও 3 নম্বরে বলা হয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। দেখো, তোমাদের ফ্যামিলি যদি প্রতি মাসে রেশন থেকে তোমরা যদি রেশন তোলো সেক্ষেত্রে হ্যাঁতে ক্লিক করবে, না তুললে নাতে ক্লিক করবে। বুঝতে পারলে? এবারে দেখে নাও সম্পদ বলা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ 1 নম্বরে কি বলা হয়েছে, বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3টে বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি তোমার বাড়িতে 3টের বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁতে টিক দেবে, নতুবা নাতে টিক দিয়ে দেবে। যদি তোমার একটা পাকা বাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা নাতে টিক দেবে। বুঝতে পারলে? 2 নম্বরে কি বলা হয়েছে, পারিবারিক জমির মালিকানা। এক্ষেত্রে কি বলা হয়েছে দেখে নাও, যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR তারপরে হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি কিন্তু তোমাদেরকে দিতে হবে। যদি তোমার পারিবারিক জমির মালিকানা থাকে, যদি তুমি হ্যাঁতে ক্লিক করো তাহলে কিন্তু এই যেটা বললাম এটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর না, তোমার যদি মালিকানা না থাকে তাহলে কিন্তু এটা দিতে হবে না। বুঝতে পারলে? এবারে 3 নম্বরে কি বলা হয়েছে দেখে নাও, পরিবারের সকল সদস্যর মোট জমির পরিমাণ
বা কত শতক, সেই শতকটা তোমরা এখানে বসাবে। কত শতক তোমাদের মোট জমির পরিমাণ সেটা কিন্তু বসাবে, এবং তার কিন্তু রেজিস্ট্রেশন নথি এবং সর্বশেষ ROR জমির নথি কিন্তু তোমাদেরকে দিতে হবে। বুঝতে পেরেছো? এবং 4 নম্বরে কি বলা হয়েছে দেখো, যানবাহনের ক্ষেত্রে কি বলা হয়েছে, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যর কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে? তোমার ফ্যামিলিতে যদি কারোর 4 চাকার গাড়ি থাকে সেক্ষেত্রে তোমাদের হ্যাঁতে টিক দিতে হবে। যদি 4 চাকার গাড়ি না থাকে সিম্পলি তোমরা নাতে কিন্তু টিক দিয়ে দেবে। বুঝতে পারলে? যদি তোমার বাড়িতে গাড়ি থাকে, যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন। তোমার বাড়িতে যদি একটা 4 চাকার গাড়ি থাকে সেক্ষেত্রে তোমরা একটা দেবে, দুটো থাকলে দুটো দেবে, এরকমভাবে কিন্তু বসাতে হবে। বুঝতে পারলে? এবং সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের বসাতে হবে। পাশাপাশি কি বলেছে দেখো, গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন যদি হ্যাঁ হয় মডেলে। বুঝতে পেরেছো? তো এগুলো কিন্তু বসাতে হবে। এবারে 5 নম্বরে কি বলা হয়েছে দেখে নাও, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যেটাকে মেডিকেল ইন্স্যুরেন্স বলা হয়। তোমাদের বাড়িতে যদি কারোর স্বাস্থ্য বিমা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা হ্যাঁতে টিক দেবে, যদি না থাকে নাতে টিক দিয়ে দেবে। যদি তোমার বাড়িতে স্বাস্থ্য বিমা কারোর না থাকে এবং তুমি যদি নাতে টিক দাও সেক্ষেত্রে এগুলো কিন্তু আর ফিল আপ করার দরকার নেই। তবে যদি কারোর স্বাস্থ্য বিমা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে হ্যাঁ টিক বাক্স, এখানে কিন্তু টিক দিতে হবে। এবং লেখাই রয়েছে যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করুন। এখানে কিন্তু সেগুলোকে তোমাদের বসাতে হবে, তোমাদের কোন কোন সদস্য রয়েছে সেগুলো তোমরা বসিয়ে নেবে। এবং তারপরে তোমরা দেখে নাও যে এখানে কি বলা হয়েছে, আয় বা পেশা। দেখো 1 নম্বরে কি বলেছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যেটাকে ইনকাম ট্যাক্স বা আইটিআর যেটাকে বলা হয়, আইটিআর ফাইল যেটা বলা হয়। যদি থাকে ইনকাম ট্যাক্স যদি দেয় সেক্ষেত্রে কিন্তু হ্যাঁতে টিক দিতে হবে। যদি ইনকাম ট্যাক্স বা আয়কর যদি সরকারকে না দেয় সেক্ষেত্রে কিন্তু নাতে তোমাদের টিক দিতে হবে। 2 নম্বরে কি বলা হয়েছে, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে। বুঝতে পেরেছো? তো এখানে দেখে নাও, যদি হ্যাঁ হয় তোমরা এখানে টিক দিয়ে দেবে, যদি প্যান কার্ড থাকে তোমরা এখানে টিক দেবে। তাহলে সেই প্যান কার্ডের নাম্বার কিন্তু বসাতে হবে। তোমার ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে সেই মেম্বারগুলো দেখে নাও, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে। প্রথমে তোমাদের যে বাড়ির যে প্রধান তার নাম লিখতে হবে, প্যান কার্ডের নাম্বার কিন্তু লিখতে হবে, তারপরে সদস্য অনের নাম, প্যান কার্ড নাম্বার, এইভাবে কিন্তু এগুলোকে তোমাদের ফিল আপ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি প্রবলেম হয় কমেন্ট করে লিখে জানিও। এভাবে কিন্তু তোমাদের সদস্যর নাম এবং প্যান কার্ডগুলো এখানে কিন্তু তোমাদের বসাতে হবে। এবং 3 নম্বরে দেখে নাও, কর্মসংস্থানের ধরন, অর্থাৎ তোমার বাড়ির যে পরিবারের যে প্রধান রয়েছেন, তোমার বাড়ির যে হেড যিনি রয়েছেন তিনি কি করেন, তিনি কি সরকারি ক্ষেত্রে চাকরি করেন? যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু এখানে টিক দেবে। যদি বেসরকারি বেতনভুক্ত কর্মচারী হয় তাহলে কিন্তু 2 নম্বরে তোমরা টিক দেবে। তারপরে দেখে নাও, যদি পরিযায়ী শ্রমিক হয়, বেকার হয় বা অন্যান্য হয় সেটা কিন্তু তোমরা তোমাদের মতো, যেটা তোমাদের বাড়ির যে প্রধান সেইভাবে কিন্তু তোমরা এখানে টিক দিয়ে দেবে। বুঝতে পেরেছো? তারপরে সদস্য ওয়ান, প্রধান বাদে তোমাদের বাড়ির যে অন্যান্য যে মেম্বার রয়েছে তারা কি করে সেমভাবে কিন্তু তোমাদেরকে এভাবে ফিল আপ করতে হবে। এভাবে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেখো সদস্য 5 পর্যন্ত কিন্তু রয়েছে। 4 নম্বরে তোমরা দেখে নাও কি বলা হয়েছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যদের সংখ্যা। অর্থাৎ তোমাদের ফ্যামিলিতে যতজন সদস্য রয়েছে তার মধ্যে কতজন শিক্ষিত, তত যদি দেখা যাচ্ছে তোমার বাড়িতে 6 জন মেম্বার রয়েছে, 3 জন শিক্ষিত হলে সিম্পলি তোমরা এখানে 3 লিখবে, বাকি 3 জন যদি অশিক্ষিত হয় সে সিম্পলি এভাবে 3 লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখে নাও যে তোমার পরিবারের প্রধান সে শিক্ষিত না অশিক্ষিত, সেটা কিন্তু এখান থেকে তোমরা তোমাদের মতো টিক দিয়ে দেবে। এভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 করে এখানে 5 পর্যন্ত রয়েছে। তো এখানে কিন্তু তোমরা সেইভাবে টিক দিয়ে দেবে, তোমার ফ্যামিলির কারা শিক্ষিত বা অশিক্ষিত রয়েছে সেইভাবে তোমরা বসাবে। 5 নম্বরে দেখে নাও, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন বর্তমান ধারক? তো যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবে, নতুবা না করে দেবে।
এবারে দেখে নাও কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, কেউ যদি তোমাদের ফ্যামিলিতে যদি কেউ পেনশনভোগী হয় সেক্ষেত্রে হ্যাঁ দেবে, আর যদি না হয় না করে দেবে। এবং যদি তুমি হ্যাঁ দিয়ে দাও সেই তার যিনি পেনশনভোগী তার সদস্য নম্বরটা এখানে কিন্তু লিখতে হবে। এইভাবে এগুলো কিন্তু তোমরা লিখে নেবে যে জিএসটি নাম্বার, পরিবারের মোট। এবারে তোমরা দেখে নাও যে 8 নম্বরে পরিবারের মোট বার্ষিক আয় কত। তো তোমাদের পরিবারের বার্ষিক আয় কত সেটা কিন্তু তোমরা অঙ্কে এখানে লিখবে। যদি আমি সাপোজ দেখাচ্ছি তোমাদের পরিবারে যদি বার্ষিক আয় 15,000 হয় সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে 15,000 এরকমভাবে তোমরা সংখ্যায় এখানটায় কিন্তু লিখে দেবে। এবারে দেখে নাও যে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এখানে কি করতে হবে দেখে নাও, প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তার আবেদন নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের মতো করে এখানে কিন্তু বসিয়ে নেবে সিএএ, বুঝতে পেরেছো? যদি হয় সেটা কিন্তু বসিয়ে নেবে, যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের মতো এখানে প্রযোজ্য নয় সেখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। এবারে তোমরা দেখে নাও 2 নম্বরে কি বলা হয়েছে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড যেটাকে কেসিসি বলা হয়, কিষাণ ক্রেডিট কার্ডের এআরডি নাম্বার, শিল্পী কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড যদি থাকে সেগুলোকে কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির, তারপরে সদস্য 1, সদস্য 2 এইভাবে কিন্তু বসাতে হবে, বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু তোমাদেরকে বসাতে হবে। তারপরে তোমরা দেখে নাও 3 নম্বরে কি বলা হয়েছে, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। দেখো তোমাদের নাম যদি এসআইআর লিস্টে 2026 সালের এসআইআর লিস্ট থেকে যদি বাদ পড়ে সেক্ষেত্রে তোমরা কিন্তু এভাবে তোমরা এখানে তোমাদের মতো করে টিকটা দিয়ে দেবে, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা এখানে কিন্তু তোমাদের টিকটা দেবে। প্রথমে দেবে পরিবারের প্রধানের, তারপরে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এইভাবে কিন্তু তোমরা বসাবে, বুঝতে পেরেছো? তো দেখো এখানে যদি তোমাদের এসআইআর লিস্টে যদি নাম থাকে সিম্পলি কিন্তু এখানে তোমরা নাতে টিক দিয়ে দেবে, বুঝতে পেরেছো? এরকমভাবে কিন্তু তোমরা ফিল আপটা করে নেবে। এবারে তোমরা দেখে নাও 1 নম্বরে কি বলা হয়েছে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, বুঝতে পেরেছো? তোমার বাড়িতে যদি কোনো শিশু থাকে সেই শিশুর নাম বসাতে হবে, সে কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে, সরকারিতে না বেসরকারিতে, যে স্কুলে পড়ে সরকারিতে পড়লে সরকারিতে টিক দেবে, বেসরকারিতে পড়লে বেসরকারি বিদ্যালয়ে টিক দেবে। তোমার বাড়িতে যদি শিশু যদি থাকে এভাবে কিন্তু তোমরা তোমাদের বাড়িতে যে কজন শিশু সদস্য রয়েছে সেইভাবে কিন্তু তোমরা এখানে ফিল আপ করতে পারবে। এবারে 2 নম্বরে দেখে নাও শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। দেখো তোমাদের বাড়িতে যদি একটা শিশু থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সদস্য 1 শুধুমাত্র একটাই ফিল আপ করবে, সবগুলোকে কিন্তু ফিল আপ করার দরকার নেই। তোমার বাড়িতে যদি 2টো শিশু থাকে তাহলে তোমরা 2টো শিশুতে ফর্ম ফিল আপ করবে। তো দেখো তোমাদের বাড়িতে যদি একটা শিশু থাকে তাহলে প্রথমে এখানে তোমরা তোমাদের শিশু যদি টিকাকরণ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা হ্যাঁতে টিক দেবে, আর যদি না হয় তাহলে সিম্পলি এখানে টিক দেবে, বুঝতে পেরেছো? এইভাবে ফিল আপ করবে। ফিল আপ করার পরে এখানে দেখে নাও 1 নম্বরে কি বলা হয়েছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, মানে কোনো সরকারির কোনো প্রকল্প বা স্কিম তোমরা কি পাচ্ছ ডিবিটির মাধ্যমে, সেটাই কিন্তু জানতে চেয়েছে। তো যদি প্রথমে তোমরা যদি না পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা নাতে টিক দেবে। প্রথমে কিন্তু পরিবারের প্রধানটা কিন্তু বসাতে হবে, যদি তোমরা পাও সেক্ষেত্রে হ্যাঁ, নতুবা না। এবং যদি তোমরা হ্যাঁতে টিক দাও সেক্ষেত্রে কিন্তু প্রকল্পগুলো বসাতে হবে, হ্যাঁ, প্রকল্পের কোন প্রকল্প পাচ্ছ সেগুলো বসাতে হবে, এগুলো কিন্তু তোমরা বসিয়ে নেবে। দেখো সদস্য 1, সদস্য 2 এইভাবে কিন্তু সদস্য 5 পর্যন্ত রয়েছে। আর যদি না থাকে, যদি ডিবিটির মাধ্যমে যদি না পাও এবং এখানে যদি তোমরা টিক দাও সেক্ষেত্রে কিন্তু এগুলো কোনো রকম বসানোর দরকার নেই, বুঝতে পেরেছো? এবং তারপরে কি বলা হয়েছে তোমরা দেখে নাও যে এখানে ঘোষণা বা সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অতএব এটাই বলতে চেয়েছে, তুমি যে উপরে যে ফর্মটা ফিল আপ করেছো সেগুলো তোমরা সঠিক দিয়েছো, যদি তোমরা ভুল দাও বা ভুয়ো দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রকল্পে সেটা কিন্তু বন্ধ হতে পারে। এবং তোমাদের কিন্তু এখানে একটা স্বাক্ষর দিতে হবে এবং সম্মত জায়গায় এখানে একটা টিক দিতে হবে, বুঝতে পারলে? এইভাবে কিন্তু পুরো ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। আর এটা যেটা দেখছো
এগুলো কিন্তু পুরোপুরি যারা সরকারি তাদের জন্য, তারাই কিন্তু এই কাজটা করবে, এগুলো তোমাদের জন্য না। এরাই কিন্তু সরকারি যারা আধিকারিক রয়েছে তারাই কিন্তু এটা ফিল আপ করবে, এটা কিন্তু তোমাদের জন্য না। তো এই কিন্তু তোমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার তার কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। আর তোমাদের অনলাইনে আবেদন করার যে ফর্ম ফিল আপ সেটা খুবই তাড়াতাড়ি আমি নিয়ে আসবো, তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে তোমরা প্রত্যেকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।